ভোরের আলোটা এখনো নরম, ধানক্ষেতের ওপর কুয়াশা হালকা ঘুমটার মতো ঝুলে আছে। শিশিরে ভেজা বাতাসে ধানের মিষ্টি গন্ধ। দূরে কোথাও মুরগির ডাক। দিঘির পাড়ে একটা ব্যাঙ ছপাত করে লাফ দিল। সকালটা অন্য দিনের মতো শান্ত, কিন্তু আজ গ্রামের বাতাসে অজানা এক অস্থিরতা। সুফিয়ান খুব ভোরে উঠেছে। তার চোখ লাল। ঘুম আসেনি সারা রাত। বিছানায় এপাশ ওপাশ করে মাথার ভেতর একরাশ চিন্তা ঘুরছে। কাল রাতে যা ঘটেছে তা যেন তার মনে ছায়ার মতো লেগে আছে। সে চুপচাপ কলসি থেকে জল নিয়ে মুখ ধুয়ে মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়ল খেতে। পথের ধারে মাটির গন্ধ ভারী। শিশির পড়ে জমে থাকা ঘাসে তার পায়ের ছাপ পড়ে রইল। দূর থেকে দেখা যায় বদ্রু, হাবলু, লাল মিয়া আগেই এসেছে। তিনজনেই কাজে ব্যস্ত। বদ্রু সুফিয়ানকে দেখে চেঁচিয়ে উঠল, আজ আপনি মাঠে? বৌঝি স্বপ্নে তাড়াই দিছে নাকি? বদ্রু হেসে উঠে বলল, না রে, ফারদিনার খবর পাইনি মনে হয়। গতকাল রাতে নাকি দেখা হয়নি। সবাই হাসে, কিন্তু সুফিয়ানের মুখে কোনো কথা নেই। গামছাটা একটু শক্ত করে বেঁধে নিয়ে সে কাজ শুরু করলো চুপচাপ, মনোযোগহীন ভাবে। মাটিতে কোপ বসাচ্ছে, কিন্তু চোখ বরাবর থেমে যায় দূরের দিকে, তালুকদার বাড়ির দিকটায়। সোলেমান আজ এসেছে। ও সাধারণত দিনে কাজ করে না, ওর কাজ রাতে। বদ্রু বলল, আরে সোলেমান আজ খেতে পৃথিবী উল্টালো নাকি? সোলেমান কেমন এক গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ঘরে থাকা যায় না রে ভাই, অমন খবরের পর মন স্থির থাকে? সুফিয়ান কপাল কুঁচকে তাকালো। কোন খবর? সবাই একসঙ্গে মুখ চাওয়াচাই করলো। তারপর সোলেমান নিচু গলায় বলল, শোনেন নাই? গত পরশু রাতে গ্রামের উত্তরপাড়ার 3 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। সুফিয়ান থেমে গেল। কোদাল হাতে স্থির দাঁড়িয়ে রইল। কোন বাচ্চা? জয়নন খাতুনের নাতি ঝুমকু। বিকেলের পর থেকে নিখোঁজ। সবাই রাতভর খুঁজেছে। আশেপাশের লোক বলে হয়তো নদীর দিকে গেছিল, তবে এখনো পাওয়া যায়নি। বাতাস যেন থেমে গেল এক মুহূর্তে। মাঠের পাখির ডাক মিলিয়ে গেল দূরে। সুফিয়ান মাথা নিচু করে কাজ চালিয়ে গেল। তার মনে অজস্র প্রশ্ন, কিন্তু মুখে কিছুই নেই। মাঠে বাতাস বইছে, ধানের গাছের মাথা দুলছে, আর সূর্যের আলো পড়ে ধানের রং সোনালি হয়ে উঠেছে। তার চোখে সেই আলো ঢোকে, কিন্তু মন অন্য কোথাও, গত রাতের অন্ধকারে। সে মনে মনে ফিরে যায় সেই সময়। সমুদ্রের পাড়ে ছিল চাঁদের আলো, জলের ঢেউ টলমল করছিল। ফারদিনা এবং সে পাশাপাশি বসেছিল। এক পা দুপা করে জলের দিকে গেলেই এক নরম বস্তুর সাথে পা ঠেকে, মৃত শিশুর দেহ। সুফিয়ান ক্ষেত ছেড়ে বাড়ির দিকে গেল। খেতে মন বসছে না। মন বসাতেই চাইছে, কিন্তু পারছে না। প্রতিটা কাজ মন দিয়ে করা উচিত, হোক সেটা খেতে চাষ, হোক সেটা অন্য কাজ। রাঙা হেস্যাধ্বনি তুলল তাকে দেখেই। ওকে কিছু খড় দিল, জল দিল। আরাম করে খাচ্ছে। সকাল থেকে খাওয়া হয়নি ওর। শরীরে হাত বুলিয়ে দিল। আদর করার সময় মাথাটা নুইয়ে দেয়, যেন আরো আদর চাই। দিঘির ধারে পৌঁছালো। গোসল দরকার। সকাল সকাল গোসল করলে মন সতেজ হয়, রক্ত সঞ্চালন বাড়ে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গামছা মাথা থেকে খুলে ঘাটের উপর রাখলো। এরপর জলের দিকে নামলো। শেষ সিঁড়িতে নামতেই একটা কণ্ঠস্বর ভেসে এলো, এত সকালে গোসল করছো? ঠান্ডা লেগে যাবে তো। পেছনে ঘুরল না। ফারদিনার কণ্ঠ। তার প্রশ্ন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে জলের মধ্যে নেমে গেল। ঘাটের দিকে ঘুরে জলে ডুব দিল, কিন্তু ফারদিনার দিকে চোখ তুলে তাকায়নি। কেন তাকাবে? গতকাল ছুটে চলে গেছিল। একবার পেছন ঘুরে অবধি দেখেনি। রাতে দেখা হয়নি। জটিল সমস্যা হলে সংবাদ পাঠাতে পারত, সেটাও করেনি। প্রচণ্ড অভিমান জমেছে। এক রাত কেউ দেখা না দিলে তার সাথে অভিমান করা কতটুকু কাম্য? এরকম প্রশ্ন করলে সবার জবাব মিলবে, অভিমান করা উচিত নয়। হঠাৎ আচরণ বদলে যাওয়ার পেছনে, গায়েব হওয়ার পেছনে নিশ্চয়ই কারণ থাকে। আমাদের উচিত সে কারণ খুঁজে বের করা। সুফিয়ান খোঁজ নিয়েছিল, কারণ জানতে চাইছিল। অতঃপর সে দেখেছে মাঝরাতে ফারদিনাকে যথেষ্ট সম্মান দিয়ে গোসল করানো হচ্ছে। আশ্চর্যজনক ঘটনা। সুফিয়ান ডুব থেকে উঠল। জলে যেন তার পুরো শরীর ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। রোদের আলো পড়ে তার শরীর যেন চিকচিক করছে।
চোখ দুটো লাল হয়ে গেছে। সুফিয়ান মাথা এদিক ওদিক নাড়িয়ে চুল ঝাড়ল। শরীর তার আদ্রবা। ফারদিনা মুগ্ধতার সাথে দেখছে। পাশ থেকে ঝিলমিল ফিসফিসিয়ে বলল, তার শরীর দেখছো? মনে হইতাছে কুস্তিগিরের শরীর। মনে হয় আখড়াই শরীর চর্চা করে। কি সুন্দরী না লাগতাছে। ফারদিনা হাতের কনুই দিয়ে ওর পেটে আঘাত করে বলল, নজর দিস না মুচমুচি। মনে হয় হ্যাঁ তোর লোকে রাগ করছে। তাই মনে হচ্ছে। চোখ মুখ নির্বিকার। সুফিয়ান জল থেকে উঠে যায়। গামছা দিয়ে চুল মুছল। ভেজা চুল, রক্তমাখা চোখ। ফারদিনা প্রশংসা না করে পারল না। বলল, তোমায় ভেজা চুলে ভেজা শরীরে লাল চোখে সুন্দর লাগছে। সুফিয়ান বাড়ির দিকে হাঁটল। ফারদিনার প্রশংসা হাওয়ায় উড়ে গেল। সুফিয়ানের কানে পৌঁছালো না। ফারদিনা সুফিয়ানের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। বলল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি অপরাধ করেছি বলবে তো? সুফিয়ান দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল। ফারদিনা একরাশ ব্যাকুলতা নিয়ে বলল, আজকে আব্বা ভাইয়েরা রাজস্ব আদায় নিয়ে ব্যস্ত। এই সুযোগে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। চুপ করে থেকো না। সুফিয়ান ফারদিনার দিকে কঠিন দৃষ্টিতে দেখল। ফারদিনা তার চাহনি দেখে চুপ হয়ে গেল। সুফিয়ান তার পাশ কেটে চলে গেল জবাবহীন মানবের মতো। ফারদিনা তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি যতক্ষণ আমার সাথে কথা না বলবে আমি এই দিঘির পাড়েই বসে থাকব। আমি কিন্তু সাঁতার জানি না, দিঘির জলে ঝাঁপও দিতে পারি। সুফিয়ান ঘুরে তাকালো না, চলে গেল। ঝিলমিল আপেলে কামড় দিতে দিতে বলল, ভাব দেখছো? আমার তো তার ভাবও ভালো লাগছে। কি তেজ বাবা! কি করি বলতো? তুই এখানেই বসে থাক, আমি যাই। সর্দার আর তোর রাক্ষসে ভাইগুলোর উপর নজর রাখি। ফারদিনা পুরো দিঘির পাড়টার দিকে একবার চোখ বুলিয়ে নিল। চারপাশে বড় বড় গাছের সারি। আশেপাশে ঘরবাড়ি নেই, সামনের দিকে সুফিয়ানের বাড়ি ব্যতীত। ঝিলমিল চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে বলল, শোন, এই দিঘি কাদের জানিস? তুই যাই না কি করবি? আশেপাশে আর ঘর নেই, তাই জিজ্ঞেস করলাম। গ্রামে এইরকম কত দিঘি পইড়া আছে। যাই আমি, নজর রাখতে হইব। ঝিলমিল চলে গেল। সুফিয়ান ভেজা পোশাক বদলে পাঞ্জাবি এবং পাজামা পরে নেয়। সাদা রঙের পাঞ্জাবি। সুফিয়ানের বাবা সিলমন হায়দার বলতেন, সাদা পাঞ্জাবি পরা সুন্নত। পুরুষের জন্য পাঞ্জাবি উপযুক্ত পোশাক। সাদা রঙে সুফিয়ানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় বলেছিলেন তার বাবা। সুফিয়ানের তার বাবার কথা মনে পড়ে। গভীর শ্বাস ফেলল। খাতা কলম বের করে টেবিলে রাখে। উকি দিয়ে রাঙার দিকে দেখল। রাঙা দাঁড়িয়ে আছে, লেজটা নাড়াচ্ছে। দৃষ্টি সরিয়ে ফেলল। নিব কলমের কালি দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করলো। গতকাল লিখেছে, ফারদিনা অদ্ভুত আচরণ করে সন্ধ্যায় ছুটে চলে গেছে। রাতে তার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করেছে। তার দেখা মেলেনি। শেষ রাতের দিকে তার দেখা অবশ্যই মিলেছিল। প্রাচীর টপকে তাকে দেখেছে। এই দেখা নিশ্চয়ই দেখা নয়। এটি অন্যায়। কারোর অনুমতি ব্যতীত তার ঘরে উকিঝুঁকি মারা ঠিক নয়। এখন লিখছে, ফারদিনা এসেছে। আমি যতক্ষণ দিঘির জলে ছিলাম সে দাঁড়িয়েছিল। জল থেকে ওঠার পর আমার প্রশংসা করেছে। ভেজা চুলে আমাকে সুন্দর লাগছে। আমি প্রতিক্রিয়া করলাম না। এক রাতে তারে দেখা না পেয়ে অভিমান জমেছে। অভিমানটা তীব্র পর্যায়ে চলে গেছে। আমি বুঝতে পারছি এতটা অভিমান করা ঠিক নয়। দিঘির পাড়ে সে আমার পথ আটকে দাঁড়ালো। বলেছে আমি ওর সাথে কথা না বলা পর্যন্ত দিঘির পাড়ে বসে থাকবে। সাঁতার জানে না, ইচ্ছা হলে জলে ঝাঁপ দিতে পারে। আমি ততটা বোকা নই, ওর কথা বিশ্বাস করে নেব। সুফিয়ান থেমে যায়। ফারদিনার শেষ কথাটা কানে বিচ্ছে। আমি সাঁতার জানি না, জলে ঝাঁপ দিতে পারি। পাগল মেয়ে, বিশ্বাস নেই, দিতেও পারে। সুফিয়ান খাতা কলম রেখে দিল। ঠিক সেই মুহূর্তে জলে ভারী কিছু পড়ার শব্দ আসলো। সুফিয়ান হন্তদন্ত হয়ে গেল। ছুটে গেল দিঘির পাড়ে। আশেপাশে কোথাও ফারদিনা নেই। জলে ঢেউ খেলছে, গভীর ঢেউ। সুফিয়ান তির্যক কণ্ঠে ফারদিনা বলে চেঁচিয়ে শেষ সিঁড়িতে নামতেই ফারদিনার হাসির শব্দ ভেসে আসলো। কাঁধ শক্ত করে পেছনে তাকালো। ফারদিনা হাসছে। তার সম্মুখে এসে দাঁড়ায় সুফিয়ান। ফারদিনার হাসি দেখছে। সে ঠিক আছে। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল ফারদিনার হাসি দেখে। তারও হাসি পাচ্ছে। হাসা যাবে না। অভিমান অভিব্যক্তি ধরে রাখতে হবে। ফারদিনা থেমে বলল, কি বাসিয়ালা, ভয় পেলে বুঝি? আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। আমি তোমার জীবন থেকে চলে যাব?
এরপর অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করুক? না, এটা আমি কখনোই চাই না। সুফিয়ান ঠোঁটের কোণে কেচে হালকা হাসি আনলো। ফারদিনা বিনা বাধায় গতকাল কি করেছে না করেছে সব খুলে বলল। সুফিয়ান যেন তোয়াক্কা না করে বলল, ভালোই লাগছে। ফারদিনা থেমে বলল, কি ভালো লেগেছে? তোমার রঙে ঢঙে কথা বলা। তার মানে তুমি গতকাল আমাকে মনে করেছ? আমার কথা ভেবে তোমার মন খারাপ হয়েছে? সত্যিই না? সুফিয়ান একরাশ নীরবতা নিয়ে গভীর শ্বাস ফেলল। বলো না। ফারদিনা তাড়া দিল। তুমি আমার অভ্যাস হয়ে গেছো, প্রতিদিন কানের কাছে বসে ইতিহাস শোনাতে থাকো। আমি অভ্যস্ত হয়ে গেছি। এতদিন বিরক্ত করেছো, বিরক্ত হইনি। গতকাল রাতে বিরক্ত করনি, তখন আমি বিরক্ত হয়েছি। তোমার দেখা মেলেনি, আমি তখন বিরক্ত হয়েছি। ফারদিনা নির্ভীক কণ্ঠে বলল, গতকাল আমরা একটা বিশেষ দিন পালন করেছি, তোমাকে এর ব্যাখ্যাও দিতে পারি। আমি দুঃখিত। ফারদিনার কথাগুলো অন্যরকম শোনালো। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, তুমি এভাবে কাউকে না জানিয়ে শুনিয়ে আমার কাছে চলে আসো। তোমার আব্বা জানতে পারলে আমাকে ভুল বুঝবে, আমার সততায় আঘাত আনবে। তোমার সততা আগে না আমি? ফারদিনার ভ্রু ভাঁজ হলো। সততা প্রেমের মহা উপাখ্যান। চলো বসি। দুপুর গড়াচ্ছে, সূর্যটা মাথার উপরে খাড়া হয়ে আছে যেন। আজ শীত কম, জ্যৈষ্ঠ মাসের সূর্যের মতো কিরণ দিচ্ছে। তারা দিঘির ঘাটে পাশাপাশি বসে আছে। ফারদিনার পরনে শাল রঙের শাড়িটা ঝলমল করছে, কানে স্বর্ণের দুল চিকচিক করছে। দুধে আলতা গায়ের রং। সুফিয়ান চেয়েছিল তার দিকে, দৃষ্টি সংযত করলো। বলল, সময় বাড়ছে, তোমাকে খোঁজাখুঁজি করবে, চলে যাও। তাড়িয়ে দিও না। কাল রাতে দেখা হয়নি, মনে হচ্ছে অনেক বছর দেখা হয়নি। সুফিয়ান কিছু না বলে সিগারেট বের করলো, সিগারেট ধরালো। ফারদিনা বিস্ময়ে বলল, আগে তুমি সিগারেট ধরানোর সময় আমার অনুমতি চাইতে, এখন আর অনুমতি চাইছো না? মাঝে মধ্যে তোমাকে অপরিচিত মনে হয়। আমার এক হৃদয় এক রূপ। আমি কখনো রূপ বদলাই না, সাপ খোলস বদলাই, মানুষ নয়। কিছু কিছু মানুষ আছে যারা সাপের থেকেও ঘন ঘন খোলস বদলায়। তুমি সেসব মানুষের সাথে আমাকে তুলনা করছো তো? সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়লো। ধোঁয়া আজ অন্যদিকে গেল। ফারদিনার ধোঁয়ার দিকে চেয়ে থাকতে থাকতে বলল, আদিব ভাই একদিন বলেছিল, নীরবতার মাঝে ভয়ঙ্কর রূপ থাকে। সুফিয়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমিও ভয়ঙ্কর। তবে আমার ভয়ঙ্কর তখনই দেখবে যখন আমার ভালোবাসাকে কেউ আঘাত করবে। তোমার ভালোবাসা আমিই তো। বড্ড উদাসীন হলো ফারদিনা। তুমি এখনো বুঝতে পারছো না? ফারদিনা মাথা আওড়ালো। না। ভালোবাসি কথাটা বললে না তো। আমি তোমাকে ভালোবাসি, তিনটে শব্দ মাত্র। ভালোবাসা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না রূপবতী। ভালোবাসার অনুভূতি বুঝে নিতে হয়। অনুভূতির ব্যাখ্যা না দিলে কিভাবে বুঝবো? কবিতা শুনবে? কেমন কবিতা? প্রেমের কবিতা। তুমি কি সেই দিন আমাকে প্রথম দেখেছিলে, যেদিন তোমার বাঁশির সুর শুনে ছুটে গিয়েছিলাম? সুফিয়ান রহস্যময় হাসি দিয়ে বলল, না। ফারদিনা অবাক হলো। সুফিয়ানের চোখে মুখের দিকে তিক্ত চোখে তাকালো। তাহলে কোথায় এবং কিভাবে দেখেছিলে? সুফিয়ান লম্বা শ্বাস ছাড়ল, শান্ত কণ্ঠে বলল, বলবো একদিন। কবিতা শোনো। হঠাৎ মাথায় দাদাজানের একটা কবিতা এসেছে। তার কবিতার উদ্দেশ্য ছিল এক, আমার উদ্দেশ্য অন্য এক। তোমার কথা অর্থহীন মনে হয়, কিছুই বুঝতে পারছি না। কবিতা বলো। সন্ধ্যার আকাশে লালিমা মিশে, নদীর ধারে বাঁশি বাজে চুপচাপ। সে বাজায় মনের অজানা সুর, প্রেমিকা শোনে বসে বসে সেই সুর। তার চোখে ঝিলমিল বাতি, সে যেন আমার সন্ধ্যা মালতী। বাঁশির সুরে তার হাসি ভাসে, মনের গভীরে নিঃশব্দ প্রেমের ঘরে। পাহাড়ি বাতাস বয়ে আনে তার গন্ধ, ফুলের মতো কোমল, মাটির মতো প্রিয়। প্রতিটি নোটে তার ছায়া থাকে। বাঁশিওয়ালার হৃদয় যেথায় শোনে শুধু। নদীর জলও যেন সে প্রেমে মজে, তার হাসিতে ঢেউ ওঠে চুপচাপ। এই প্রেমের বাঁশি, এই মনের গান চিরকাল বাজুক, নিঃশেষে অবিরত। কবিতার অর্থ হয়? ফারদিনা জিজ্ঞেস করল। সবকিছুর অর্থ হয়, শুধু খুঁজে বের করতে হয়। তুমি প্রশ্নের উত্তর সহজভাবে দিতে পারো না? সুফিয়ান মসৃণ হেসে বলল, প্রশ্ন কঠিন হলে উত্তর কঠিন হবে। তোমার সাথে আমি কথাই পারবো না। সুফিয়ান সিগারেট ফেলে দিল। ফারদিনা বলল, আমাকে তুমি প্রথম কোথায় কিভাবে দেখেছিলে? আমি জানতে চাই, আমার প্রশ্নের উত্তর চাই।
বললাম তো, সময় হোক সব বলবো। দুপুরের রোদে গ্রামের লোকজন জমিদার বাড়ির উঠোনে জড়ো হয়েছে। বছরে দুবার রাজস্ব হয়। পৌষের শুরুর দিকে রাজস্ব তোলা হয়নি, শেষের দিকে পরপর দুবার তুললেও সবাই খাজনা দিতে পারেনি। এখন মাঘ মাসের শুরু। আজ বকেয়া রাজস্ব তোলার দিন। রশিদ তালুকদার চুপচাপ চেয়ারে বসে খাতা উল্টাচ্ছেন। সামনে মৌলভী সাহেব, কেরানি আর দুজন পাহারাদার দাঁড়িয়ে। হঠাৎ দেখা গেল দুই কৃষক, চাঁদ মিয়া আর সলিম উদ্দিন। তাদের মধ্যে তর্ক লেগে গেল। চাঁদ মিয়া বলল, আমার জমি অর্ধেক জল খেয়ে নষ্ট, আমি পুরো খাজনা দিতে পারবো না। সলিম উদ্দিন প্রতিবাদ করল, জমিদার সাহেব, এই লোক তো নিজের দোষে জমি নষ্ট করেছে, এখন রাজস্ব বাঁচাতে চাই। রশিদ তালুকদার কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, শফিক, তোর জমি যদি নষ্ট হয় আমি নিজে দেখে আসব। আজ অর্ধেক দে, বাকি অংশ ধান উঠলে দিস। সলিম উদ্দিন, তুইও শান্ত হ। আদিব রশিদ তালুকদারের পেছনে দাঁড়িয়ে আছে। সুফিয়ানকে কোথাও দেখতে পেল না। সুফিয়ানের বকেয়া খাজনা নেই। বর্গা জমি ছাড়াও তার নিজের জমি আছে। বকেয়া না থাকলেও সে রাজস্বের দিন উপস্থিত থাকে, আজ নেই। আদিব সায়েমকে লক্ষ্য করে বলল, আব্বা ব্যস্ত, এই সুযোগে চল সুফিয়ানদের বাড়ি থেকে আসি, আজকাল ওকে দেখাই যায় না। সুফিয়ান ঘাটপাড় থেকে উঠে আসলো। ফারদিনা ও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো। তখন উপস্থিত হলো সোলেমান, হাতে বাজারের ব্যাগ। বাজার করে ফিরছিল। সুফিয়ানের বাড়ির সামনে থেকে যাচ্ছিল। কিছু টাকা দরকার। সুফিয়ান জিজ্ঞেস করলো, তুই এখানে? কিছু টাকা দরকার, ওষুধ কেনার জন্য। বারবার চাওয়া ঠিক হচ্ছে না। কিন্তু বাকি কথা বলল না। সুফিয়ান বলল, এভাবে বলার কিছু আছে, দিচ্ছি। সোলেমান ফারদিনার দিকে তাকায়। দ্বিতীয়বার চোখ তুলে সুফিয়ানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, গতকাল মজিদ মিয়ার সাথে রাতে দেখা হয়েছে। একখান কথা বলল। তার চোখ মুখ জুড়ে আতঙ্কের ছাপ ছিল। কি বলেছে? তাদের ডাক শোনা যায় অমাবস্যার রাতে। কে জানে ওটা পাখি না পাপের স্মৃতি? কাদের ডাক শোনা যায়? ছোট ছোট বাচ্চাদের ডাক।